নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গপ্পখোরের পর্দায় আমি সুদর্শন আবার চলে এলাম হাড় হিম করে দেওয়া একটি ভৌতিক গল্পের সাথে। আমাদের আজকের এই গল্পটি শুনে আশা করছি আপনার হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাবে। তাহলে চলুন ঘরের আলো নিভিয়ে দেওয়া যাক, কানে হেডফোন লাগিয়ে প্রবেশ করা যাক আজকের এই ভৌতিক গল্পের সফরে। আজ আপনি শুনবেন লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে নিমডাঙ্গা সিরিজের তৃতীয় পর্ব, নিমডাঙ্গার চায়ের দোকান। আপনারা যারা শুরু থেকে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন তারা এই সিরিজটিকে এর আগেও অনেক ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের মধ্যে থেকেই বারবার রিকোয়েস্ট আসছিল যে এই সিরিজটিকে কন্টিনিউ করবার। তাই সেই কারণে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, আমাদের আজকের এই গল্পটি কিছু অতি প্রাকৃত ঘটনার মধ্যে দিয়ে রচিত হয়েছে, যা লেখিকা শুধুমাত্র গল্পের মধ্যে উত্তেজনা ও ভয়ের পরিবেশ সৃষ্টি করতে ব্যবহার করেছেন। আমরা কোনোভাবেই কুসংস্কারকে বিশ্বাস করি না এবং কুসংস্কার বা অন্ধবিশ্বাসের প্রচারে লিপ্ত হই না। এই গল্পের সকল ঘটনার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত এবং বিনোদনের উদ্দেশ্যে রচিত। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে নিমডাঙ্গার চায়ের দোকান, পর্ব 3। আমাদের অত্যন্ত শখের নিমডাঙ্গা গ্রামে ভজনদার চায়ের দোকানে হাজির হয়ে আমরা কজন আড্ডা দিতে খোশ মেজাজে মাচার ওপর বসে আছি। এমন সময় আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটে গিয়ে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সত্যেন কাকা একটা বড় কালো ছাতা মাথায় করে উপস্থিত হলেন সেখানে। ছাতাটা ঝেড়ে বন্ধ করে দোকানের একটা কোণে রেখে দিয়ে কাঁধে ঝোলানো চটের ব্যাগ থেকে একটা ছোট গামছা বের করলেন। তারপর মাথাটা মুছতে মুছতে বললেন, বুঝলি ভজা, আগে আদা দিয়ে কড়া করে ঘন দুধের চা বানা, তার সাথে সকলের জন্য চপ আর মুড়ি দিবি, কেমন? ভজনদা ঘাড় নেড়ে সায় দিয়ে সকলের জন্য চায়ের জল বসিয়ে দিল। সত্যেন কাকা দোকানের একপাশে দাঁড়িয়ে অ্যালুমিনিয়ামের ঘটিতে রাখা জল দিয়ে পা ধুতে ধুতে আমাদের দিকে তাকিয়ে বললেন, তা তোমরা কি অনেকক্ষণ আগে থেকেই এসে বসে আছো হে ছোকরার দল? আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, জানতাম বৃষ্টি যতই জোরে পড়ুক তুমি আজ আসবেই। যাকে এবার একটা জম্পেশ দেখে গল্প বলো দেখি, এই বৃষ্টির আবহাওয়ায় বেশ জমিয়ে বসে শুনি আমরা। সত্যেন কাকা বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, তোদের আর কি, গল্প শুনতে পেলেই বলতে যাস তোরা। এদিকে তোদের কাকিমা আবার ধনুর ভাঙা পণ করে রেখেছেন। আজ তিনি আমার সাথে পাশের গ্রামে 7 বিলের মাঠে যাত্রাপালা দেখতে যাবেন। যাত্রার নাম জলার পেতনি। যাত্রাপালার নাম শুনে আমাদের এমনিতেই হাসি পেয়ে গেছিল। তার মধ্যে সত্যেন কাকা বললেন, সময় মতো বাড়ি পৌঁছতে না পারলে তোদের কাকিমা আমাকেই কুয়োর ভূত বানিয়ে সাজিয়ে গুছিয়ে বাড়িতেই বসে যাত্রাপালা দেখাবেন। সবাই হো হো করে হেসে উঠলাম। যাই হোক, আমাদের পেরাপেরিতে অবশেষে সত্যেন কাকা গল্প বলতে শুরু করলেন। তবে আমাদের সাবধান করে দিয়ে বললেন, শোনো হে ছোকরার দল, গল্প বলার সময় মাঝপথে থামিয়ে কেউ কোনো প্রশ্ন করলে কিন্তু উঠে চলে যাব। যার যা কিছু প্রশ্ন মনে আসবে সে সব গল্পের শেষে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবে। কি রাজি তো? আমরা সবাই একযোগে বলে উঠলাম। শুনেই প্রসন্ন হয়ে কয়েক সেকেন্ড নীরবে থেকে গলা খাঁকারি দিয়ে বললেন, তোরা কেউ হেতালপুরের নাম শুনেছিস? আমরা দুপাশে মাথা নেড়ে বললাম, না গো সত্যেন কাকা, আমরা কেউ চিনি না। নিমডাঙ্গা স্টেশন থেকে একটা ছোট সিঙ্গেল লাইন চলে গেছে ওই হেতালপুরের দিকে। অনেকগুলো স্টেশন, ধিমি তালে চলে, সব স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে চায়। প্রায় 7-8 ঘন্টার পথ। সেই হেতালপুরে আমার পরিচিত একজনের জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই সত্য ঘটনা আজ আমি তোদের গল্প করে শোনাতে চলেছি। আমরা সত্যেন কাকার কথা শুনে নড়ে চড়ে গুছিয়ে বসলাম। সত্যেন কাকা বলতে শুরু করলেন,
সে অনেক কাল আগের কথা। হেতালপুর গাঁয়ের পুরোহিত কালী কিঙ্কর চক্রবর্তী মশাই যজমানি আর তাবিজ কবচ করে নিজের জীবন ধারণ করতেন। তাঁর দেশে ভ্রমণের শখ ছিল, তাই মাঝে মাঝে বেরিয়ে পড়তেন। সারা জীবন ভবঘুরে হয়েই কাটিয়েছিলেন। তিনি তন্ত্র সাধনাও করতেন, তবে তখনও সিদ্ধি লাভ করেননি। ফলে তার সংসারের দিকে তেমন কেউ ছিল না। কেবল 2-3 দিন বাড়িতে কাটিয়ে আবার মাসের পর মাস এদেশ সেদেশ ঘুরে বেড়াতেন। কোনো জায়গা পছন্দ হলে সেখানে অস্থায়ী আস্থানা গেড়ে সাধনায় মগ্ন হতেন, সেখান থেকে আবার অন্য কোথাও। তবে দেশ মানে দেশ গাঁয়ের কথা বলছি, মানে যাকে বলে পাড়া গাঁ আর কি। যাই হোক, একবার কালী কিঙ্কর চক্রবর্তী মহাশয় ভর দুপুরে ঘুরতে ঘুরতে একটা গ্রামে গিয়ে পৌঁছলেন। ঘামে জর্জরিত হয়ে গাছতলায় একটু জিরিয়ে নিতে বসলেন। জায়গাটা তার অচেনা, বনে জঙ্গলে ভর্তি। চারপাশে তাকিয়ে দেখলেন একটু দূরে কয়েকটা মাটির ঘর দেখা যাচ্ছে। পাশের পুকুরে হাত পা ধুয়ে গামছা ভিজিয়ে ঘাড়ে গলায় বুলিয়ে চুপচাপ বসে রইলেন। উনি ঘড়ি ব্যবহার করতেন না। রোদ আর ছায়া দেখে তিনি সময়ের নিখুঁত গণনা করতেন। সঙ্গে গুড়, মুড়ি আর 4টি বাতাসা ছিল। তাই খেয়ে গাছে হেলান দিয়ে চোখ বুজে বসে রইলেন। বিকেল হতে বেশি বাকি ছিল না। বেলা পড়তেই গায়ে পুকুরের শীতল হাওয়া এসে লাগলো। উনি ঝোলা নিয়ে উঠে পড়লেন। অজানা অচেনা জায়গা, চারিদিকে বন বাঁধার। বিকেল গড়ালে বন্য পশুর উপদ্রব হতে পারে, তাই তিনি একটু দূরে অবস্থিত ওই গ্রামের দিকে পা বাড়ালেন। সন্ধ্যের আগে ওখানে পৌঁছে রাতে মাথা গুঁজার একটা ঠাঁই গুছিয়ে নেবেন ঠিক করলেন। তিনি গৃহত্যাগী সন্ন্যাসী না হলেও মানুষ তাঁর গেরুয়া বসন ও সৌম্যকান্তির চেহারা দেখে সম্মান সম্ভ্রম করত, তাই আশ্রয়ের অভাব হবে না। তিনি চলতে চলতে টের পেলেন যে গ্রামটাকে তিনি সামান্য দূরে ভেবেছিলেন সেটা আসলে অনেকটাই দূর। রোদে চোখ ধাঁধিয়ে ভুল দেখছিলেন। বিকেলের মিঠে হাওয়া গায়ে এসে লাগছিল। গাছপালার ভিতর দিয়ে মেঠো পথ ধরে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল তাঁর। কিন্তু একটা কথা ভেবে তাঁর ভারী আশ্চর্য লাগে। সেই দুপুর থেকে এতখানি সময় ধরে তিনি এখানে রয়েছেন, চারিদিকে এত গাছপালা, অথচ একটাও পাখির ডাক শুনতে পাননি। এমনকি মাঠে কোনো গরু ছাগল বা রাখাল বালককেও দেখতে পেলেন না। বিকেলে বেরোনো হাঁস মুরগিকে যার যার খোঁয়ারে ঢোকাতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসে। গ্রামের পথে পথে ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলো করতে দেখা যায়, কিন্তু ওখানে সেই সব কিছুই চোখে পড়ছে না। এমন সময় হঠাৎ ধানের বস্তা বোঝাই 2টো ভ্যান রিক্সা উল্টো দিক থেকে এসে সাঁ করে ছুটে বেরিয়ে গেল। তবে কিছুটা গিয়ে একটা ভ্যান চালক হঠাৎ থমকে দাঁড়িয়ে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে দেখতে লাগলো। তারপর নিজেকে চিমটি কেটে পরক করে সে হাঁক পেরে বলল, ও সন্ন্যাসী ঠাউর, আপনি চললেন কোথায়? এ গায়ের নতুন বুঝি? পরাণে বাঁচতে চান তো এখনই যেখান থেকে এসেন সেখানে ফিরে যান, নইলে বিপদে পড়বেন, এই আমি বলে দিলুম। কালী কিঙ্কর দূর থেকেই চেঁচিয়ে বললেন, কোন বিপদের কথা বলছো তুমি? এই গায়ের নাম কি? এদিকে দেখতে না দেখতেই ঝুপ করে সন্ধে নেমে গেল। সেই ভ্যান চালক মুখে হাত দিয়ে চিৎকার করে বলল, এই যে বা ঠাকুর, এই গ্রামের নাম কালিকাপুর বটে, আপনি ফিরে যান, ওখানে যাবেন না। কালী কিঙ্কর কোনো উত্তর না দিয়ে এগিয়ে চললেন। ভ্যান চালক তাঁর দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। কালী কিঙ্কর গ্রামের প্রায় কাছাকাছি পৌঁছে গেছিলেন। আর মাত্র কয়েক পা গিয়েই একটা আলপনায় আঁকা মাটির ঘর চোখে পড়ল তাঁর। সদর দরজা এই ভর সন্ধ্যাবেলা করে হাট করে খোলা দেখে তিনি বেশ অবাক হলেন। দেশ গাঁয়ে কেউ সন্ধ্যের পর দরজা খোলা রাখে না। তিনি উঁকি দিয়ে দেখলেন কুলুঙ্গিতে ঘিয়ের প্রদীপ জ্বলছে।
মন মাতানোর সুগন্ধ ভেসে আসছে। মাটির প্রশস্ত দাওয়ায় বসে এক মহিলা কুলোয় করে চাল ঝেড়ে বেছে পাশে বড় একটা এনামেলের গামছায় চেলে রাখছে। চাষাভুষো হলেও ওদের অবস্থা যে সচ্ছল তা এক ঝলক দেখেই তিনি বুঝতে পেরেছিলেন। একপাশে মাটির উনুনে বড় হাঁড়িতে ভাতের জল টকবক করে ফুটছে। খামার ঘরে ঢেঁকি পাতা আছে। এক কোণে কাঠ কুঠো জ্বালানি ডাঁই করে রাখা, কোনো অভাব নেই। তিনি গলা খাঁকারি দিয়ে সেই মহিলার উদ্দেশ্যে বললেন, আজকের রাতটার জন্য একটু আশ্রয় পাওয়া যাবে মা? আমি সাধনার উদ্দেশ্যে বিভিন্ন গ্রামে পাড়ি দিতে বেরিয়েছি। ভিন গাঁ থেকে আসছি। পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছি, তাই যদি একটু আশ্রয় দাও। বউটা কিছুক্ষণের মধ্যেই একটা ধুলো মাখা চাটাই এনে ঝেড়ে ঝুড়ে বসতে দিল। তাকে বসতে দিয়ে পাশে আরও একটা চাটাই পেতে রাখতে দেখে অবাক হয়ে গেলেন কালীকিঙ্কর। হয়তো কারোর আসার কথা আছে, কিংবা তার স্বামী চাষের জমি থেকে এসে বসবে, সে কথা মনে ভেবে কোনো কৌতূহল দেখালেন না। বাঁশের খুঁটিতে হেলান দিয়ে চাটাইতে বসে পড়লেন। এমন সময় আকাশের চাঁদটা কালো মেঘের আড়ালে উধাও হয়ে গেল। সদর দোরটা তখনও হাট করে খোলাই ছিল। তেমন হাওয়াও বইছিল না, বরং চারপাশের পরিবেশটা থম মেরেছিল। কিন্তু হঠাৎ এক ঝলক শিরশিরানি ঠান্ডা বাতাস ঢুকে দরজাটাকে সজোরে বন্ধ করে দিল। দেখে মনে হলো যেন কেউ ভিতরে এসে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। তার ভাবনাকে সত্যি করে দিয়ে সেই মুহূর্তে হুড়কো আঁটার শব্দ হলো। বেশ চমকপ্রদ ভৌতিক ঘটনা। শিউরে উঠলেন কালীকিঙ্কর। পরক্ষণেই মনে হলো কেউ তার পাশের চাটাইতে এসে গা ঘেঁষে বসে আছে। বউটা ইতিমধ্যে হেঁসেল থেকে বেরিয়ে কালীকিঙ্করের চাটাইয়ের পাশে একটি জল আর হাত পাকা রেখে গেল। এদিকে পাশের আসনে দেহের চাপ ক্রমশ বাড়ছে। কেউ যেন কানে কানে নাকি সুরে টেনে টেনে বলে উঠল, জল খেয়ে ঘুঁটিটা আমার হাতে দিন দিনই ঠাকুর মশাই, তারপর একটু বাতাস করেন দেখি, আমাদের গরম লাগে বই কি। বউটিও ততক্ষণে বেরিয়ে এসে সেই হাসিতে যোগ দিল। তার চেহারা এক ভয়ঙ্কর প্রেতিনীর আকার নিয়েছে। লম্ফের আলোটা দপদপ করতে করতে নিভে গেল। কালীকিঙ্কর স্পষ্ট বুঝতে পারলেন তিনি প্রেতাত্মার কবলে পড়েছেন। এই বাড়িতে কেউ আর বেঁচে নেই। প্রচণ্ড আতঙ্কে বিদ্যুৎ বেগে তিনি ঝোলা কাঁধে নিয়ে দরজার দিকে ছুটে গেলেন, কিন্তু দরজাটা যতবার খোলার চেষ্টা করছেন ততবারই সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই চাটাইতে বসে থাকা অদৃশ্য আত্মা এবং সেই প্রেতিনীর দিকে তাকিয়ে হাত জোর করে তিনি বললেন, তোমরা তোমরা যেই হও, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তিনি ফতুয়ার পকেট থেকে একটা জপমালা বের করে মা কালীর নাম নিয়ে ইষ্ট নাম জপ করতে লাগলেন। এমন সময় কুটিরটা থর থর করে কেঁপে উঠল। আত্মাদের আর্তনাদ ভেসে এলো। দরজাটা আপনা থেকেই খুলে গেল হঠাৎ করে। তিনি দ্রুত ওখান থেকে চম্পট দিলেন। গোটা গ্রাম এই সন্ধে বেলাতেই অন্ধকারে ডুবে গেছে দেখে তিনি ভারী আশ্চর্য হলেন। শীতের সময় গ্রামের মানুষ তাড়াতাড়ি খেয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ে, কিন্তু এখনও তো রাত হয়নি। ছেলেপিলের লেখাপড়া, হেঁসেলে রান্নাবাড়ি ইত্যাদি কাজকর্ম তো থেকেই যায়। তেলের কুপিটুকুও তো জ্বলার কথা অন্তত কিছু বাড়িতে, কিন্তু সব এমন ঘুটঘুটে অন্ধকারে ঢাকা কেন ভাবতে ভাবতে বেশ কিছুটা তফাতে আরেকটি কুটির দেখতে পেলেন। সদর দরজা বন্ধ দেখে তিনি দরজায় টোকা দিয়ে বললেন, শুনছেন? মা বাবারা কেউ বাড়িতে আছেন? দয়া করে একটিবার দরজাটা খুলুন, বড্ড সমস্যায় পড়ে এসেছি। কিছুক্ষণের মধ্যেই একজন বৃদ্ধ এসে দরজা খুলে দিল। তাকে দেখে কালীকিঙ্কর হাঁপাতে হাঁপাতে বললেন, আমি আমি অনেক দূর থেকে আসছি। এই গাঁয়ে আমার চেনা কেউ নেই। হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিলাম।
সন্ধে পেরিয়ে গেছে, অন্ধকারে কিছু ঠাউর করতে পারছি না। যদি আজকে রাতটুকু আশ্রয় দেন তাহলে কাল ভোরে উঠেই চলে যাব। বৃদ্ধ দরজার সামনে থেকে সরে গিয়ে ইশারায় ভিতরে আসতে বলল। তখনই ভিতর থেকে লাল পেরে সাদা শাড়ি পরা, গলা অবধি লম্বা ঘোমটা টানা এক মহিলা বাইরে বেরিয়ে এলেন। মহিলার জীর্ণ শীর্ণ চেহারা দেখে মনে হলো একটা কঙ্কালকে কোনো মতে কাপড়ে জড়িয়ে রাখা হয়েছে। ঘর দোর উঠোন দাওয়া সর্বত্র দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে দেখে কালীকিঙ্কর নিজেই এক গ্লাস জল দিতে বললেন। ঘোমটা দেওয়া বউটা দাওয়ার এক কোণে রাখা একটা অ্যালুমিনিয়ামের তোবড়ানো ঘটি তুলে কালীকিঙ্করের হাতে ধরিয়ে দিল। ঘটিটা ধরে হাঁ করে সবে মাত্র গলায় জল ঢালতে যাবেন, এমন সময় বিশ্রী আষ্টে গন্ধ নাকে এসে লাগলো। সঙ্গে সঙ্গে ঘটিটা নামিয়ে দেখলেন স্বচ্ছ টলটলে জল রক্তবর্ণ ধারণ করেছে। তিনি ভাষা হারিয়ে ফেললেন। ঠকঠক করে কাঁপতে কাঁপতে দেখলেন সেই লাল জল ঘোমটার আড়ালে থাকা হাড় জিরজিরে মহিলার মুখের দিকে চলে গেল। যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারলেন না। তার প্রাণ বায়ু উড়ে যাবার উপক্রম হলো। তিনি দেখলেন ঘোমটা অনেকখানি সরে গিয়ে চোয়াল, থুতনি বা চিবুক বেরিয়ে বেরিয়ে পড়েছে, যেখান দিয়ে রক্তধারা গড়িয়ে পড়ছে বুকের আঁচলের কাছে। আচমকা জোরে হাওয়া দিতেই পুরো ঘোমটাটা খুলে পড়ে গেল। শনের নুড়ির মতো পাকিয়ে ওঠা কাঁচা পাকা চুল ঠোঁটের দুপাশ থেকে দুটো সদন্ত ঠেলে বেরিয়ে আসছে। চোয়াল হাঁ করে খুলে রক্তমাখা জিভ বের করে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে এতক্ষণ একটু তফাতে দাঁড়িয়েছিল, হঠাৎ খ্যাঁখ্যা করে হাসতে হাসতে কাপড়ের আঁচল থেকে নিজের সরু কাঠির মতো লম্বা হাত বের করে কালীকিঙ্করের গলা টিপে ধরতে এলো। জ্বলন্ত চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো। বৃদ্ধের গলা দিয়ে গোঙানির সাথে কান্না মেশানো শব্দ বেরিয়ে এলো। তারপরে সেও বিশ্রী হাসি হাসতে হাসতে তার উপর ঝাঁপিয়ে পড়তে এলো। দরজাটা খোলাই ছিল। কালীকিঙ্কর বেরোতে যেতেই সজোরে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই আবার খুলে গেল। অশরীরীরা যেন ভেলকিবাজি দেখাচ্ছে, একবার খুলছে আবার বন্ধ হচ্ছে। কোনো কথা নেই তাদের মুখে। ভয়ঙ্কর হাসির শব্দ শোনা যাচ্ছে কেবল। সেই শব্দে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। দরজাটা আবার বন্ধ হতে তিনি চোখ কান বুজে জোর পদাঘাত করে রাস্তায় বেরিয়ে ছুটতে শুরু করলেন। তাকে ছুটতে দেখে প্রেতাত্মারা সমস্বরে ভয়ঙ্কর হাসি হেসে উঠল, যা শুনলে অতি সাহসী শিরদাঁড়া দিয়েও হিমেল স্রোত বয়ে যায়। সব কুটির থেকেই প্রেতাত্মারা এক এক করে বেরিয়ে এসে তাকে তাড়া করতে করতে কোথায় যে নিয়ে গেল তা তার ধারণার বাইরে। এই গায়ে যে কোনো মানুষ থাকে না, এটা যে প্রেতপুরী তা বিলক্ষণ টের পেলেন তিনি। ঘন চাপ চাপ অন্ধকারের মধ্যে দিয়ে অনেকটা পথ ছুটে পালাবার পর একটা কুটিরের সামনে ধপ করে বসে পড়ে গেলেন। তবে জ্ঞান হারাবার মুহূর্তে তিনি টের পেলেন কেউ তাকে 5 গোল করে তুলে নিয়ে যাচ্ছে। কতক্ষণ অচেতন অবস্থায় ছিলেন তা তার খেয়াল নেই। সূর্যের আলো এসে চোখে পড়তেই তিনি ধড়মড় করে উঠে বসলেন। গতকালকের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা মনে পড়তেই তিনি শিউরে উঠলেন। সাধনায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে তিনি একজন সদ্গুরুর অনুসন্ধানে বেরিয়েছিলেন। কলকাতায় কালীঘাটে মায়ের এক ভক্ত সেবায়িত বামাপদর সাথে একবার তাঁর পরিচয় হয়। বামাপদ তাকে কালিকাপুরের একটা পোড়ো মন্দিরের কথা বলেছিলেন। সেই মন্দিরের বর্ণনা শুনে কালীকিঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন এবারে সাধনা ওখানে বসেই সম্পন্ন করবেন। বামাপদ এ কথাও জানিয়েছিলেন কালিকাপুর যাওয়ার সঠিক রাস্তা তাঁর জানা নেই। তিনিও অন্যের কাছে শুনে কালীকিঙ্করকে জানিয়েছিলেন। তবে কৃষ্ণপুর স্টেশনে নেমে
গ্রামের ভিতর দিয়ে বেশ কয়েক মাইল হাঁটার পর কালিকাপুর পৌঁছে যাওয়া যায়। তারপর তিনি একদিন স্বপ্নে এক সৌম্যকান্তি সাধু পুরুষকে দেখতে পান। তিনি বলেছিলেন কালিকাপুরের পুরো মন্দিরে গেলে কালীকিঙ্করের মনোবাসনা পূর্ণ হবে। তাই তিনি অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু সেই কালিকাপুরেই এসে এমন ভয়ানক ভৌতিক অভিজ্ঞতা হবে তা স্বপ্নেও ভাবেননি। তিনি গভীর চিন্তায় ডুবেছিলেন। হঠাৎ একটা কথা মনে পড়তে তিনি এদিক ওদিক তাকালেন। ভেবে পেলেন না কে তাকে রক্ষা করে এই পুরো মন্দিরের চাতালে শুইয়ে রেখে গেছে। মনে মনে তিনি তাকে ধন্যবাদ জানালেন। অমনি মন্দিরের ভিতর থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। কোনো কিশোরী মেয়ে হাসলে যেমন শুনতে লাগে তেমনই গলা পেয়ে চমকে উঠলেন। কে হাসতে পারে? সেই কি তবে তাকে গতকাল রাতে বাঁচিয়েছিল? নাকি সবই মায়ের অসীম কৃপা অথবা স্বপ্নে দেখা সেই মহাপুরুষের লীলা খেলা? কারণ তাকে রাস্তা থেকে তুলে কোলে করে এখানে নিয়ে আসা কোনো কিশোরী মেয়ের পক্ষে সম্ভব হতে পারে না। এই যে অলৌকিক, অবিশ্বাস্য। মন্দিরের চাতাল থেকে উঠে দাঁড়িয়ে এদিক সেদিক খুঁজে দেখতে লাগলেন তিনি। তারপর হাসির শব্দ লক্ষ্য করে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। মন্দিরটা প্রশস্ত। তারপর তিনি ওই মন্দিরের গর্ভগৃহে চলে গেলেন, যেখানে দিনের বেলাতেও রাতের অন্ধকার বিরাজ করে। সেখানে মা কালীকে উগ্র চণ্ডারূপে বিরাজ করতে দেখে তিনি বিস্মিত আর বাকরুদ্ধ হয়ে গেলেন। মায়ের এমন বিচিত্র ভয়ঙ্কর রূপের কথা তিনি পুস্তকে দেবী মাহাত্ম্যের বর্ণনায় পড়েছিলেন। যখন কোনো কারণে দেবী কুপিতা হন তখন তিনি এমন রূপ ধারণ করেন। এদিকে গর্ভগৃহে পা দেওয়া মাত্রই ঘরের চতুর্দিকে একযোগে ঘণ্টাধ্বনি শোনা যেতে লাগল। অথচ তিনি যখন মন্দিরে প্রবেশ দ্বারে থাকা বহু বছরের অব্যবহৃত পুরনো ঘণ্টাটি বাজাতে গেলেন, তখন তার তেলচিটে জং ধরা ভারী ঘণ্টার দড়িটা বার কয়েক টেনেও বাজাতে পারেননি। তাকে দেখে দেবীর চক্ষু, জিহ্বা এবং সোনার খাঁড়া অন্ধকারে জ্বলজ্বল করে উঠল। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে বজ্রপাত হলো কক্ষের ভিতরে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হাওয়ার দাপটে সব কিছু উড়িয়ে নিয়ে যেতে চাইল। মায়ের একই লীলা খেলা, একই মহিমা! তিনি যখন গর্ভগৃহে প্রবেশ করে মাকে প্রচণ্ড উগ্ররূপে বিরাজ করতে দেখেছিলেন, তখন মায়ের মূর্তির সব কিছু অত্যন্ত স্বাভাবিক ছিল। তাকে এই পুরো মন্দিরের ওই রহস্যময়ী দেবী মূর্তির অলৌকিক ইতিহাস সম্পর্কে জানতেই হবে। তিনি লক্ষ্য করলেন হাসির শব্দটা প্রতিধ্বনিত হতে হতে ক্রমশ ওই মূর্তির ভিতরে মিলিয়ে গেল। তিনি সেই অলৌকিকতা উপলব্ধি করে মা মা বলে দেবী মূর্তির সামনে লুটিয়ে পড়লেন। মা, মা, মাগো, মা! তিনি বেশ কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলেন। দেখলেন সেই দিব্যকান্তি মহাপুরুষ স্মিত মুখে তাঁর দিকে তাকিয়ে আছেন। তাঁকে ঘিরে আছে এক জ্যোতির্বলয়। সেই আলোর ছটা এসে কালী কিঙ্করের জ্ঞানচক্ষু খুলে দিল। তিনি ধীরে ধীরে ধ্যান যোগে উপলব্ধি করলেন তাঁর শরীরে অবস্থিত 7টি চক্রকে। পঞ্চতত্ত্বের আরাধনায় নিমগ্ন হলেন। এভাবে কত কাল যে পার হয়ে গেল তার কোনো হিসেব ছিল না। এক সময় তিনি তার চারপাশে ওম ধ্বনি শুনতে পেলেন। তিনি অনুভব করলেন তিনি সাধনার এমন স্তরে পৌঁছে গেছেন যাতে ত্রিকালজ্ঞ হওয়া যায়। ইচ্ছে মতো অতীত, বর্তমান এবং ভবিষ্যতে বিচরণ করা যায়। ফলে তিনি দিব্য দৃষ্টির অধিকারী হলেন। এভাবেই সদ্গুরুর স্বপ্নাদেশে তিনি ধাপে ধাপে সাধনার বিভিন্ন স্তর অতিক্রম করলেন। এক রাতে
তিনি নারী কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পেলেন। কোনো গভীর যন্ত্রণায় কেউ ডুকরে ডুকরে কাঁদছে যেন। কালীকিঙ্কর দেখলেন সে এক পাগলিনী। পথের ধুলায় আঁচল লুটিয়ে কখনো কাঁদছে, কখনো হাসছে, মাথার চুল ছিঁড়ছে, কখনো হাত পা ছুঁড়ে আকার ইঙ্গিতে মন্দিরের দিকে দেখিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কথা বলতে পারছে না। শুধু গোঙানির মতো গো গো করে শব্দ বেরোচ্ছে। কালীকিঙ্করের ভারী মায়া হলো। কি জানি কিসের যন্ত্রণায় তার এমন দশা হয়েছে, কিন্তু একটা বিষয় তিনি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন, যদিও এই গ্রামের সকলেই মারা গেছে, কিন্তু কোনো কারণে জীবদ্দশায় তারা বাকশক্তি হারিয়ে ফেলেছিল। কিন্তু কি সেই কারণ? ওই পাগলিনী বা কে? গোটা গাঁয়ে ওই একজন মাত্র মানুষের দেখা পেলেন তিনি, কিন্তু সেও কথা বলতে পারে না। নির্ঘাত মড়ক লেগেছিল কোনো বিষাক্ত ভোজ্য বস্তু কিংবা তৈল জাতীয় তরল থেকে। এর ফলে হাত পা বেঁকে যায়, বোবায় ধরে। কিন্তু গ্রামের বাসিন্দারা কেন অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে? এর পিছনে কারণ কি? বিষাক্ত খাবার কিংবা পানীয় দ্রব্যের প্রভাবেই কি তাদের বাকশক্তি হারিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে, নাকি অন্য কোনো কারণ ছিল? কোনো অভিশাপ নেই তো এই গ্রামের উপরে? গ্রামের ইতিহাস এবং এই মন্দিরের ইতিহাস না জানা অবধি ওই গ্রামকে কোনোদিনই মুক্ত করা যাবে না। কোনোদিন জনবসতিও গড়ে উঠবে না। কিন্তু কার কাছ থেকে তিনি সেই ইতিহাস জানবেন? পাগলিনীও তো বাকশক্তি হারিয়েছে। সে বেঁচে আছে কি করে এই অশরীরীদের মাঝে? তিনি এক মনে এসব কথা ভাবছিলেন। হঠাৎ তাঁর সমস্ত চিন্তা ভাবনায় ছেদ ঘটিয়ে একটা ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। সেই পাগলিনী মাটি থেকে উঠে এক ছুটে পুরো মন্দিরের পিছনে চলে গেল। মন্দিরের চাতালে তখন এক ভয়াবহ ঘটনা সংঘটিত হচ্ছে। এক অপশক্তির উৎপাত শুরু হলো তার চোখের সামনে। কতগুলো কাটা মুন্ডু নিয়ে তারা রক্ত পান করছে। সে এক হাড় হিম করা ভয়ানক দৃশ্য। সেই অপশক্তির চেহারা যেমন ভয়ঙ্কর, তেমনই তার তর্জন গর্জন। মুখের একদিকটা বন্য সাপদের মতো সুজলো, আর একদিকটা মানুষের। এক পাশের চোখ হিংস্র পশুর মতো আয়তাকার, আরেক পাশের অন্ধকঠোর। সামনেই শ্মশান ঘাট। পুকুরের হাওয়ায় এক ঢাল অবিন্যস্ত চুল এসে মুখের ওপর পড়েছে। পরক্ষণেই তা সরে গিয়ে তার রক্তমাখা দাঁতের শাড়ি বেরিয়ে পড়েছে। সে যে কোনো শক্তিশালী অপদেবী তা বুঝতে অসুবিধা হলো না তার। কিন্তু কে এই রক্তঘাকি অপদেবী? কেন এসেছে সে এই গ্রামে? কাদের হত্যা করে রক্ত খাচ্ছে? নির্ঘাত ভিন গাঁ থেকে ধরে নিয়ে এসেছে। হঠাৎ সেই অপদেবীর নজর পড়ে গেল কালীকিঙ্করের ওপর। পৈশাচিক হাসি হাসতে হাসতে সে তাকে ঘিরে ঘুরপাক খেতে লাগলো। তারপর সেই অপদেবীর অপার্থিব শরীর থেকে একটা নারী মূর্তি বেরিয়ে এলো, যার সারা শরীর দগদগে পোড়া ঘায়ে ভর্তি। শরীরের নানান জায়গায় চামড়া কুঁচকে লেপ্টে আছে। রক্ত রস চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। কখনো সেই কাটা মুন্ডুগুলো হাতে নিয়ে হাসতে হাসতে অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার কখনো সেই মুন্ডুগুলোকে মাটিতে গড়িয়ে দিয়ে উল্টো হয়ে মন্দিরের পাশের বটগাছের থেকে ঝুলে থাকছে। আবার পরক্ষণেই সে মন্দিরের সিঁড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে। সে এক অকল্পনীয় অতি প্রাকৃতিক ঘটনা। কিছুক্ষণ পর অপদেবী ধীরে ধীরে বটগাছের আড়াল থেকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই পাগলিকে আর মন্দিরের ত্রিসীমানায় দেখা গেল না। কালীকিঙ্কর অলৌকিক অদ্ভুতুড়ে ঘটনাগুলিকে একসাথে ঘটতে দেখে নিশ্চিত হলেন মা তাঁকে কোনো ইঙ্গিত দিচ্ছেন। ওই পুরো মন্দিরে মা কালীর স্বর্ণমূর্তি যিনি প্রতিষ্ঠা করে গেছেন, তিনি দিক নির্ণয় না করেই যেমন তেমনভাবে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি তিনি সঠিক দিক নির্ণয় করেননি। মায়ের মূর্তি উল্টো মুখে বসিয়ে অনাচার করেছেন। এমনকি তিনি যে মায়ের সামনে নরবলি দিতেন তার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অবিলম্বে সেই ইতিহাস জানা প্রয়োজন।
তিনি খুব ভোরে উঠে আশেপাশের গ্রামের সন্ধানে বেরোলেন, কিন্তু বহু দূর পর্যন্ত বিস্তৃত ধোধু প্রান্তর ছাড়া কোনো জনপদের চিহ্ন তাঁর চোখে পড়ল না। অতঃপর তিনি আবার কৃষ্ণপুরের দিকে রওনা দিলেন বড়ই হতাশ হয়ে। মাঝপথে সেই ভ্যানওয়ালার সাথে আবারও তার দেখা হলো। ভ্যানওয়ালা গদাই কিঙ্করকে দেখে বিস্ময়ে হাঁ হয়ে গেল। সে কপালে হাত ঠেকিয়ে বলল, সর্বনাশ করেছে, মায়ের অসীম করুণা, আপনি তাই পরাণে বেঁচে আসেন ঠাকুরমশাই। এখান থেকে আজই চলে যান, এ জায়গায় মনে সে থাকে না। কালী কিঙ্কর বললেন, আমি এই গ্রাম এবং ওই পুরো মন্দিরের ইতিহাস জানতে চাই, তবেই আমি এই অতৃপ্ত আত্মাদের সবাইকে মুক্তি দিতে পারব। কালিকাপুর গ্রাম থেকে আত্মাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ভ্যান চালকের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, এক সময় ঠাকুরমশাই আমিও এখানে বাস করতুম, কিন্তু ভাগ্যের চক্রের ফিরে চলে যেতে হলো আমাকে। জমি জমা আছে বলে এখানে মাঝে মাঝে আসি। সে বহুকাল আগের কথা, তখন আমি ছোট ছিলুম। একদিন গ্রামে এক জটাধারী কাপালিকের আগমন ঘটে। তিনি তন্তর মন্তর জানতেন। ওই মন্দিরে গায়ের মোড়ল আর মাতব্বরদের সাহায্যে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করলো, তারপর পশু বলি দিতে শুরু করলো। সেই সময় হঠাৎ করে চারিদিকে খরা দেখা দেয়। গাঁকে গাঁ একেবারে উজাড় হয়ে যায়। কালিকাপুরকে রক্ষে করবার জন্য গায়ের মাতব্বররা ওই কাপালিকের কাছে যায়। কাপালিক বিধান দিয়ে বলে, মা কোনো কারণে রুষ্ট হয়েছে, মায়ের থানে কাউকে উৎসর্গ করতে হবে। 16 বছর বয়সী কোনো কিশোরীর রক্ত পেলে মা খুশি হবেন, তবেই তোদের কালিকাপুর খরার হাত থেকে রক্ষা পাবে। এই কথা শোনার পর অমাবস্যার রাতে কুসুম নামে একটি 16 বছরের অনাথ মেয়েকে জোর করে ধরে নিয়ে আসে গায়ের মাতব্বররা। 3 কুলে এক বুড়ি পিসি ছাড়া কুসুমের আর কেউ ছিল না। কুসুমকে গায়ের সবার সামনে অন্যায়ভাবে মায়ের থানে বলি দেওয়া হয়। কেউ তারে বাঁচাতে আসেনি। সবাই খরার হাত থেকে বাঁচতে চেয়েছিল কুসুমের পরাণের বিনিময়ে। আমি তখন বছর 8 মাত্র। খবর পেয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেলাম। কত করে ছেড়ে দিতে বললুম, কেউ শুনল নে, উল্টে আমাকে বেঁধে রেখে দিল। কুসুম দিদি কাঁদতে কাঁদতে বলে গেছিল, কাঁদিস নে রে গদাই, আমি সবাইকে শাস্তি দিতে কালিকাপুর গায়ে আবার ফিরে আসব, আমি প্রতিশোধ নেব। কুসুম দিদির সেই কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। গায়ে এক ভয়ঙ্কর অপদেবীর উৎপাত শুরু হলো। কুসুম দিদি বেশি থাকতে রোজ নিয়ম করে মায়ের থানে পুজো দিত, সকলকে প্রসাদ দিত। মায়ের একনিষ্ঠ ভক্ত ছিল। কুসুম দিদিকে বলি দেওয়ার পর থেকে মা খুশি হওয়ার বদলে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। প্রকৃতির নিয়মে বৃষ্টি হয়ে খরা উঠে গেল, কিন্তু গায়ে হঠাৎ মরক লাগলো। অজানা জ্বরে ভিটের ব্যায়াম হয়ে মানুষের হাত পা বেঁকে বোবায় পরিণত হতে থাকে। তার সাথে শুরু হলো অপদেবীর উপদ্রব। যারা জোর করে কুসুম দিকে বলি দিতে এনেছিল, সেই মাতব্বরদের সকলের মুন্ডু কেটে মেরে ফেলে সেই অপদেবী। সে ছিল কুসুম দিদির আত্মা। সেই কাপালিকের ধর মুন্ডু আলাদা করে দেহ টুকরো টুকরো করে কেটে জঙ্গলে ফেলে দেয়। মরকের হাত থেকে বাঁচতে আমাকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। মা চণ্ডীর অভিশাপে দেখতে দেখতে গ্রামের সকলে সেই অজানা রোগে মারা গেল। মায়ের সোনার গড়ন মাটির মূর্তিতে পরিণত হলো। মা চণ্ডীর মন্দির পুরো মন্দির হয়ে গেল। কুসুম দিদির সেই পিসি এখনো বেঁচে আছে, তবে ওই ঘটনার পর থেকে সে পাগল হয়ে গেছে। এখনো পুরো মন্দিরের চাতালে সন্ধ্যের মুখে প্রতিদিন কুসুম দিদির খোঁজে ঘুরে বেড়ায়, কাঁদতে থাকে। কুসুম দিদি সন্ধি হলে রোজ মন্দিরে এসে তার পিসিকে তাই দেখা দিয়ে যায়। কালীকিঙ্কর টের পেলেন অপদেবী কুসুম কাটা মুন্ডু নিয়ে অতীতের ঘটনার পুনরাবৃত্তি করে দেখিয়ে সেই মর্মান্তিক ঘটনার ইঙ্গিত দিতে চেয়েছিল কালীকিঙ্করকে। গদাই বলল, ঠাকুরমশাই, কুসুম দিদির আত্মা কিন্তু গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের কোনো ক্ষতি করেনি।
মরকের সময় তাদের মায়ের সাথে নিরাপদে আমার মতোই অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। কালীকিঙ্কর বললেন, আমি কালিকাপুরের বাসিন্দা এবং কুসুমপুরের আত্মার শান্তি কামনায় মহাযজ্ঞের আয়োজন করব। তারপর পুষ্করে গিয়ে সকলের উদ্দেশ্যে পিণ্ডদানের ব্যবস্থা করতে হবে। তবে ওই মোড়ল, মাতব্বর আর কাপালিকের কখনো মুক্তি হবে না। ওদের নরকে ঠাঁই হয়েছে, চিরকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমাকে প্রথমে মায়ের মূর্তি শোধন করে পুনরায় তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। মায়ের নিত্য পুজো শুরু হলেই প্রেতাত্মারা গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। তারপর তাদের নামে পিণ্ডদানের ব্যবস্থা করব। মায়ের নিত্য পুজো এবং এই বিশাল কর্মযজ্ঞে তুমি আমার সঙ্গে থেকো গদাই। সকলের নাম ধাম জেনে যজ্ঞে বসতে হবে। যোগার যন্ত্র তোমাকেই করতে হবে। তোমার ঠিকানা রেখে যাও, আমি তোমাকে খবর দেব। 2 দিন পর মূর্তি শোধনের আদর্শ তিথি জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থান দেখে তিনি গদাইকে খবর দিয়ে এলেন। গদাই তার নির্দেশ মতো পুজোর উপাচার উপকরণ সংগ্রহ করে এনেছিল। কালীকিঙ্কর মায়ের মূর্তিকে উত্তর দিকে স্থাপন করলেন। তারপর দুধ, গঙ্গার জল, চন্দন, মধু, পঞ্চামৃতে স্নান করিয়ে চাল ছিটিয়ে মূর্তি শোধন ক্রিয়া আরম্ভ করলেন। তারপর ঘট পুজো করে দীর্ঘ সময় ধরে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠের ক্রিয়া চলতে লাগল। প্রাণ প্রতিষ্ঠা করে তিনি ওং নমো চণ্ডিকায় ওই নমো মন্ত্র বলে দেবীর আরাধনা শুরু করলেন। চণ্ডী দেবীর প্রতীক চণ্ডী গ্রন্থ বিধিসম্মতভাবে পুজো করে চণ্ডী পাঠ করলেন। দেবী চণ্ডিকার মূর্তি পুনরায় স্বর্ণ প্রতিমায় পরিণত হল। মন্ত্র শক্তি বলে আত্মারা রক্ত জল করা কান ফাটানো আর্তনাদ করতে করতে একে একে গ্রাম ছেড়ে চলে গেল। তাদের বিভৎস চেহারা দেখলে গায়ে কাঁটা দেয়, মাথার চুল খাড়া হয়ে যায়। চক্রবর্তী মশাইয়ের কাছে এই ঘটনা যখন শুনেছিলাম, তখন আমারও ঠিক ওই একই অবস্থা হয়েছিল। চোখের সামনে সেই প্রেতাত্মা আর অপদেবীর ভয়ঙ্কর বিভীষিকাময় চেহারাগুলি ভেসে উঠেছিল। এরপর তিনি অপদেবী কুসুমকে মুক্তি দিলেন। যদিও পরে তাঁকে সকলের জন্যেই পুষ্কর যেতে হয়েছিল, তিনি সে কথা প্রথমেই জানিয়েছিলেন। গ্রাম থেকে অশুভ শক্তিরা বিদায় নিলে মন্ত্রপুত ধোঁয়া ছড়িয়ে তিনি প্রেত দোষ দূর করে কালিকাপুরকে দোষমুক্ত করতে সক্ষম হন। কালীকিঙ্কর ও গদাইয়ের তৎপরতায় ধীরে ধীরে সেখানে নতুন করে জনবসতি গড়ে ওঠে। গাছে গাছে পাখি, গৃহস্থের বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল, পুকুরে মাছ, ক্ষেত ভরা ফসল, জল ভরা দিঘি, নির্মল আকাশ, সব মিলিয়ে অতীতের সেই বর্ধিষ্ণু গ্রাম কালিকাপুর আবার নিজের ছন্দে ফিরে আসে। মন্দিরে দেবী চণ্ডিকার নিত্য পূজা হতে থাকে। দেবী প্রসন্ন হয়ে গ্রামের ওপর কৃপা দৃষ্টি বর্ষালেন। যারা গ্রাম ছেড়ে চলে গেছিল তারা আবার কালিকাপুরে ফিরে এলো। কারোর কোনো দুঃখ বা কষ্ট কিছুই রইল না। কালীকিঙ্করের যাওয়ার সময় এগিয়ে এলো। এক স্থানে তিনি একটানা বেশি দিন থাকেন না। গদাই ব্রাহ্মণ পরিবারের সন্তান। তাকেই মন্দিরের পূজারী হিসেবে নিযুক্ত করে তিনি বেরিয়ে পড়লেন আবার কোনো অজানা দেশের উদ্দেশ্যে। সত্যেন কাকার গল্পের শেষে প্রতিবারই কোনো না কোনো চমক থাকে। এবারের গল্পে যদিও চমকের পর চমক ছিল, তবুও শেষে এমন একটা চমক দিয়ে গেলেন যে আমরা সত্যি সত্যি একেবারে চমকে উঠলাম। এক নিঃশ্বাসে গল্প শেষ করে এক ঘটি জল ঢক ঢক করে খেয়ে হাতের পিঠে মুখ মুছে বললেন, এতক্ষণ যার কথা তোদের শোনালাম সেই কালীকিঙ্কর চক্রবর্তী মহাশয় সম্পর্কে আমার দাদা মশাই হন। আমরা অবাক হয়ে গেলাম সত্যেন কাকার কথা শুনে। তবে শেষ চমকটা তখনও বাকি ছিল। সত্যেন কাকা বললেন, আমি যেদিন দাদা মশাইয়ের কাছ থেকে এই ঘটনাটা শুনি তার ঠিক মাত্র 2 দিন আগেই তিনি পরলোকে গমন করেছিলেন। আমরা তখন খবরটা জানতুম না। দাদা মশাই দেশের বাইরে ছিলেন।
সেখানেই তিনি মারা গেছিলেন। প্রতি মাসে দাদামশাই একবার করে আমাদের বাড়িতে আসতেন, আমাকে গল্প শোনাতেন। সেবারেও তিনি আমাকে গল্প শুনিয়ে গেলেন। অবশ্যই তিনি নন, তার পরলোকগত আত্মা। সত্যেন কাকার কথা শুনে আমরা স্তব্ধ আর বাকরুদ্ধ হয়ে গেলাম। এমন ঘটনাও যে শুনতে হবে তা আমাদের কল্পনারও বাইরে ছিল। সত্যেন কাকা উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়েছিলেন। চশমা খুলে ধুতির খুঁটে চোখ মুছে বললেন, দাদামশাই ছিলেন আমার মায়ের বাবা। বড্ড ভালোবাসতেন আমাকে, তাই তো শেষ দেখা দিতে এসেছিলেন। শুনলেন নিমডাঙ্গার চায়ের দোকান গল্পের তৃতীয় পর্ব। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি বারবার শুনতে হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যদি না এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন। আবার দেখা হচ্ছে আগামী গল্পে।